11 দলীয় ঐক্যজোটকে ধাপে ধাপে রাস্তায় নামতে হবে, এটার বিকল্প নাই। সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। বিএনপির অনেক নেতা মাঠে যখন গেল, তারা কি বলল? হ্যাঁ ভোটে ভোট দেবেন। প্রধানমন্ত্রীকে চিন্তা করতে হবে যে যতই কিছু করুক না কেন, শেষ পর্যন্ত দায়ভারটা আপনার উপরে আসবে। এটার জন্য আপনি প্রস্তুত আছেন কিনা? হ্যাঁ ভোট বাস্তবায়ন না হলে সারা দেশে কি ঘটবে? হ্যাঁ ভোট কি সত্যি বাতিল হয়ে যাবে? ক্ষমতায় যাওয়ার আগে যারা গলার রগ ফুলিয়ে রাষ্ট্রের খোলস পাল্টে ফেলার কথা বলেছিল, গদিতে বসার পর এখন তারা হঠাৎ করে একদম চুপ কেন? হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। দেশের মানুষ তো গণভোটে হ্যাঁ জয়যুক্ত করে নিজেদের নাগরিক দায়িত্ব ঠিকই পালন করেছে, কিন্তু নতুন সরকার এই হ্যাঁ ভোটের রায় বাস্তবায়ন নিয়ে এমন টালবাহানা করছে কেন? চারদিকে পদত্যাগের হিড়িক, দেশ চালাতে রাষ্ট্র চালাতে বিএনপি সরকার হিমশিম খাচ্ছে, সবকিছু এলোমেলো হয়ে গেছে, বিরাট বিরাট ঘটনা ঘটছে। এভাবে বিএনপি দেশ চালাতে পারবে না। কত ধানে কত চাল বিএনপি এবার টের পাবে। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট না মানলে প্রয়োজনে রাজপথে নামবে, সংসদ ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত এনসিপির জোট, বিরোধী দলীয় সংসদ সদস্যরা, বিরোধী দলের নেতাকর্মীরা, তারা এমনই অহংকার দিয়েছে। বলা হচ্ছে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবে তারা। সরকারকে কোনো প্রকার সহযোগিতা করবে না তারা এবং কোনো কাজ ঠিকভাবে করতে দেবে না যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, গণভোট যদি তারা না মানে। জনগণের রায়ের বিরুদ্ধে যদি সরকার অবস্থান নেয়, তাহলে পরিণতি ভালো হবে না বলেও মন্তব্য করে জামায়াত এনসিপি জোটের নেতাকর্মীরা। বিরোধী দলের পক্ষ থেকে কি বলা হয়েছে প্রিয় দর্শক, আমরা সেটাই শুনে আসব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি দেখানোর আগে আপনাদেরকে বলবো, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন পরবর্তী সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি জুলাই সনদ বাস্তবায়ন গণভোট মানা নিয়ে কি বলছে বিরোধী দলের নেতাকর্মীরা, সরকারকে হুঁশিয়ারি দিয়ে কি বার্তা দিল। এখানে পরোয়ার সাহেব বলে গেছেন, বিএনপির অনেক নেতা মাঠে যখন গেল, তারা কি বলল? হ্যাঁ ভোটে ভোট দেবেন। এই সংস্কারের কারণটা কি ছিল? আমাদের যে ছেলেরা শহীদ হলো, সমগ্র দেশ আন্দোলন করলো কিসের জন্য? এই সংস্কারের জন্য, বৈষম্য দূর করার জন্য। এই বৈষম্য এবং সংস্কারগুলি করলে কি, বৈষম্য দূর করলে, সংস্কারগুলি করলে কি হয়? একটা দেশ একটা সিস্টেমের মধ্যে চলে আসে। দেশ কিন্তু ব্যক্তি চালায় না, একটা সিস্টেমের মধ্যে পড়ে গেলে সিস্টেমটাই দেশ চালায়। এখন আমরা কিন্তু সিস্টেমে যাইতে চাচ্ছি না। আমরা জানি এটা ভুল, কিন্তু সেটা আমরা গ্রহণ করতে চাচ্ছি না। আমরা জানি একজন জাজ হাইকোর্টের, তাকে যদি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, সেখানে যদি সব দলের নেতৃবৃন্দরা থাকে, প্রশ্ন জিজ্ঞাসা করে, তিনি যদি দলীয় লোক না হয়, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ না থাকে, নিশ্চয়ই তিনি জনগণের জন্য কাজ করবেন। আর যদি সরকার তাকে এককভাবে সেখানে নিয়োগ দেয়, তখন সে সরকারের পক্ষ হয়ে কাজ করবে। একইভাবে দুদকে যান, পাবলিক সার্ভিস কমিশনে যান, প্রত্যেকটা জায়গায় যান। আমরা কি চাচ্ছি? আমরা তো এটা চাচ্ছি না যে আমাদেরকে 10 জন মন্ত্রী দেন, 20টা গাড়ি দেন, 50টা প্লেন দেন, এটা তো আমরা চাচ্ছি না। যে জিনিসটা ভুল আমরা করে চলেছি বিগত 50 বছর 52 বছর যাবৎ, এই ভুল থেকে আমরা বেরিয়ে দেশটাকে একটা সুন্দর পথে পরিচালিত করতে চাচ্ছি। 70% লোক অংশগ্রহণ করেছে, 30% লোক অংশগ্রহণ করে নাই। আপনি এটা না কি করে করবেন? সংবিধানের দোহাই দিলে তো হবে না। 1971 সালে আমরা যখন বিদ্রোহ করি, সেটা কি সংবিধান মেনে করেছিলাম? পরবর্তী পর্যায়ে অনেকগুলি কাজ হয়েছে। আমি প্রত্যেকটা
সংগ্রামের সাথে লিপ্ত ছিলাম, নেতৃত্বে ছিলাম। এরশাদ পতন যেদিন হলো, সর্বশেষ মিছিলটা আমিই করেছিলাম, 144 দ্বারা ভঙ্গ করেছিলাম। এটা কি আইন মেনে করেছিলাম? সংবিধান মেনে করেছিলাম? সংবিধান কার জন্য? মানুষের উপকারের জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য না। আমরা তো এমন কিছু চাচ্ছি না যেটা প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে যাবে, স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা কমে যাবে, বা কোনো এমপির ক্ষমতা কমে যাবে। এখানে মুশকিল আছে। মুশকিল হলো এই নির্বাচনটা হয়েছে রিজওয়ানা মার্কার নির্বাচন, এবং এখানে শিক্ষিত লোকের সংখ্যা খুব কম। সংবিধান এরা অনেকে বুঝে না। সুতরাং দুই একজনে যেটা বলে সবাই মাথা নাড়ে। এটা হঠাৎ আমার খেয়াল বললো, পাকিস্তানে ছিলাম 50 বছর, 12 বছর। অনেক এমপি ইলেক্টেড হয়ে আসতো, লেখাপড়া জানতো না। অনেকে হুক্কা নিয়েও পার্লামেন্টে ঢুকতো। তো একজনে বললো যে ভাই তুমি তো ঘুমাচ্ছ। বলছে আমি ঘুমাচ্ছি, যখন হাত তুলতে বলে একটু টাকা দিও, আমি হাত তুলে নেবো। এখন এরকম হাত তোলার পার্লামেন্ট হয়ে গেছে। প্রধানমন্ত্রীকে চিন্তা করতে হবে যে যতই কিছু করুক না কেন, শেষ পর্যন্ত দায়ভারটা আপনার উপরে আসবে। এটার জন্য আপনি প্রস্তুত আছেন কিনা? আপনার মা বলেছে সংবিধান ছুঁড়ে ফেলাই দাও, না বলে নাই? আপনার যে মহাসচিব আছে তিনিও বলেছেন, আপনার দলের অনেকেই বলেছেন। কেন বলেছেন? এখানে অনেকগুলি বৈষম্য রয়েছে। এই বৈষম্য দূর করলে আপনি নির্বিঘ্নে আপনার কর্মকাণ্ডগুলি চালাতে পারবেন। কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হবে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী, যারা আপনাদেরকে করতে দিচ্ছে না। এখন যদি আপনি এটা না করেন তাহলে কি হবে? এফেক্টটা কি হবে? গতকাল আপনারা দেখেছেন পাকিস্তানের আসিফ মুনির আর শাহবাজ শরীফ মনে করলো আলেকজান্ডারের মতো বিশ্ব জয় করে নেবে, আমেরিকাকে ডেকে নিল, ইরানের লোক তো আসলো। আসলে এটা তারা, আমেরিকার একটা পলিসি ছিল যে তারা হেরে যাচ্ছিল, 10-12 দিন সময় নিল আবার রিগ্রুপিং করার জন্য, প্রস্তুতি গ্রহণ করার জন্য। ইরানও মনে করলো মন্দ কি, আমরাও আমাদের জিনিসগুলি গুছাই নিই। এটার এফেক্টটা কি হবে? এটি যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার একটা সূচনা। এটার যে সুদূর এটা আমাদের উপর এফেক্ট হবে। এখন আপনারা, আমি সাধারণ জিনিসের কথা বলি, মুরগির দাম 100 টাকা বৃদ্ধি পেয়েছে, যেটা কক, রেড কক বলে, ওটা 100 টাকা বৃদ্ধি পেয়েছে কেজি প্রতি। প্রত্যেকটা সবজির দাম বৃদ্ধি পেয়েছে, দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। মানুষের আয় তো বৃদ্ধি পায় নাই। 5-6 কিলোমিটার লম্বা একটা পেট্রোল পাম্পের সামনে দাঁড়ায় থাকতে হয়। যে লোকটা আগে মোটরসাইকেল দিয়ে জীবিকা নির্বাহ করত, সে এখন 2 বা 3টা ট্রিপের বেশি মারতে পারে না। বাকি সময় তাকে পেট্রোল পাম্পের সামনে দাঁড়ায় থাকতে হয়। সুতরাং ইকোনমিক ইম্প্যাক্টটা কি হবে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এখানে বড়ুয়া সাহেব বলে গেছেন গত 1.5 মাসে 51,000 কোটি টাকা ব্যাংকের থেকে ঋণ নিয়েছেন। তাহলে পুরো বছর হলে কত হাজার লক্ষ কোটি টাকা হবে? এছাড়াও এটা তো হলো ইকোনমিক সাইডটা। বাইরে যে অশান্তিটা হবে এটা কিভাবে সামাল দেবেন? জনগণের মধ্যে অশান্তিটা সৃষ্টি যে হবে দ্রব্য মূল্যের কারণে, এটা সামাল দেওয়া সম্ভব হবে না। তারপরে আমরা তো বসে থাকবো না। আমরা কি বসে থাকবো? আঙ্গুল চুষবো? আমরা রাস্তায় নামবো। তাহলে কোনটা ঠেকাবেন? দ্রব্য মূল্য ঠেকাবেন, নিজের আসন ঠেকাবেন, না 11 দলীয় ঐক্য জোটকে থামাবেন? 11 দলীয় ঐক্য জোটকে ধাপে ধাপে রাস্তায় নামতে হবে। এটার বিকল্প নাই, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। হ্যাঁ ভোট বাস্তবায়ন না হলে সারা দেশে কি ঘটবে? হ্যাঁ ভোট কি সত্যি বাতিল হয়ে যাবে? ক্ষমতায় যাওয়ার আগে যারা গলার রগ ফুলিয়ে রাষ্ট্রের খোলস পাল্টে ফেলার কথা বলেছিল, গদিতে বসার পর এখন তারা হঠাৎ করে একদম চুপ কেন? হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। দেশের মানুষ তো গণভোটে হ্যাঁ জয়যুক্ত করে নিজেদের নাগরিক দায়িত্ব ঠিকই পালন করেছে, কিন্তু নতুন সরকার এই হ্যাঁ ভোটের রায় বাস্তবায়ন নিয়ে এমন টালবাহানা করছে কেন?
হ্যাঁ ভোট জয়ী হবার পর যেখানে সংবিধানে বিশাল সব পরিবর্তন আসার কথা ছিল, সেখানে নতুন সরকার এখন এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে নানা রকম গড়িমসি করছে। শেষ পর্যন্ত যদি এই হ্যাঁ ভোট বাস্তবায়ন না হয়, তবে সারা দেশে আসলে কি ঘটবে, সাধারণ মানুষ ঠিক কি কি অধিকার থেকে চিরতরে বঞ্চিত হবে। গণভোটে মানুষ যে হ্যাঁ সিল দিয়েছিল, তার পেছনে ছিল 84টি সংস্কার প্রস্তাবের এক বিশাল তালিকা, যাকে বলা হচ্ছে জুলাই সনদ। কথা ছিল নতুন সরকার গঠনের পর এগুলো দ্রুত আইনে পরিণত হবে এবং দেশ একটা নতুন সিস্টেমে চলবে। কিন্তু এখন পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেরকম কিছু হয়তো আর হবেই না। হ্যাঁ ভোট বাস্তবায়ন না হওয়ার সবচেয়ে বড় ধাক্কাটা লাগবে খোদ প্রধানমন্ত্রীর চেয়ারে। জুলাই সনদের প্রস্তাব ছিল একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ 2 মেয়াদ বা মোট 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। শুধু তাই নয়, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সাথে দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। দল আর সরকারকে সম্পূর্ণ আলাদা করার এই যে উদ্যোগ, সেটা যদি এখন বাক্সবন্দি করে রাখা হয়, তার মানে কি দাঁড়ায়? এর মানে হলো সেই পুরনো একনায়কতন্ত্র আর ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির জগতেই আমরা আবার ফিরে যাব। কেউ একবার ক্ষমতায় বসলে আর গদি ছাড়তে চাইবে না। বর্তমান সরকারের এই সংস্কারটি পাশ কাটাতে চাওয়ার একটাই বাস্তব অর্থ হতে পারে, আর তা হলো ক্ষমতাকে নিজের হাতের মুঠোয় আজীবন আটকে রাখার লোভ। ক্ষমতায় গেলে কেউ কি আর নিজের হাতে নিজের ক্ষমতা কাঁচি দিয়ে কাটতে চায়? এরপর আসা যাক সংসদের কথায়। এই বিষয়টা শুনলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কেন হ্যাঁ ভোট বাস্তবায়ন না হলে সাধারণ জনগণের কত বড় ক্ষতি হবে। প্রস্তাব ছিল সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, নিচে থাকবে নিম্নকক্ষ আর উপরে থাকবে উচ্চকক্ষ। নিম্নকক্ষের 400 জন সদস্য সরাসরি আমাদের ভোটে নির্বাচিত হবেন, আর মূল কাজ হবে উচ্চকক্ষে। সেখানে থাকবেন 100 জন সদস্য, যারা আসবেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে। এতে লাভ হতো কি? নিম্নকক্ষে যদি সরকার গঠনকারী দল হুট করে নিজেদের খেয়াল খুশি মতো কোনো আজগুবি বা জনবিরোধী আইন পাশ করতে চাইতো, উচ্চকক্ষে থাকা অন্যান্য দলের সদস্যরা সেটা আটকে দিতে পারত। কিন্তু হ্যাঁ ভোটের রায় বাস্তবায়ন না হলে এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। সরকার যা চাইবে সংসদে ঠিক তাই পাশ হবে। কেউ তাদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করার বা লাগাম টেনে ধরার মতো থাকবে না। সংখ্যাগরিষ্ঠতার জোরে পুরো দেশটাকে দলের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলার যে রেওয়াজ, সেটাই আবার বুক ফুলিয়ে মানুষের ঘাড়ে চেপে বসবে। তবে কি এই সংস্কারগুলো শুধু ক্ষমতাবানদের ডানা ছাটার জন্যই ছিল? উত্তরটা হলো হ্যাঁ, এবং একই সাথে সাধারণ মানুষের অধিকার বাড়ানোর জন্য। এই যেমন রাষ্ট্রপতির ক্ষমতার কথাই ধরুন। রাষ্ট্রপতির ক্ষমতার একটা দিক নিয়েও পরিবর্তন আসার কথা ছিল, যেটা বাস্তবায়ন না হলে সবচেয়ে বেশি ভুগবে সাধারণ মানুষ। সেটা হলো অপরাধীকে ক্ষমা করার ক্ষমতা। হ্যাঁ ভোটে বলা ছিল ভিকটিম বা ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতি ছাড়া রাষ্ট্রপতি চাইলেই কোনো অপরাধীকে ক্ষমা করতে পারবেন না। এটা ছিল একটা বিশাল নৈতিক পরিবর্তন। কিন্তু বর্তমান সরকার যদি এই সংস্কারটি ঝুলিয়ে রাখে, তবে কি আমরা ধরে নেব যে আবারও দলীয় বিবেচনায় বড় বড় দাগী অপরাধীদের মাফ করে দেওয়ার সেই রাস্তাটা তারা খোলা রাখতে চাইছে? অপরাধ করে দলের ছত্রছায়ায় পার পেয়ে যাওয়ার এই যে সংস্কৃতি, হ্যাঁ ভোট বাস্তবায়ন না হলে এই সংস্কৃতি কিন্তু আমাদের সমাজে আবারও ফিরে আসবে এবং আইনের শাসন বলতে আর কিছুই অবশিষ্ট থাকবে না। বিচার বিভাগের স্বাধীনতার কথা নিশ্চয়ই সবার মনে আছে। এতদিন হাইকোর্টের বিচারপতি নিয়োগ দিতেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তাদের নিজেদের রাজনৈতিক ইচ্ছা মতো। হ্যাঁ ভোটের প্রস্তাবে বলা ছিল একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকবে, তারাই ঠিক করবেন কে বিচারক হবেন। বিচারকদের কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য দেখানো যাবে না, দেখালে সেটা সরাসরি অসদাচরণ হিসাবে ধরা হবে। এমনকি বিচারকদের সম্পত্তির হিসেবও নাকি 3 বছর পর পর সাধারণ জনগণের সামনে প্রকাশ করার কথা ছিল। কিন্তু এখন এই প্রস্তাবগুলো নিয়ে যে চরম নীরবতা চলছে, তা থেকে জনগণের কাছে কি মেসেজ যাচ্ছে? মেসেজটা খুব পরিষ্কার। বিচার বিভাগকে স্বাধীন হতে দিলে তো নিজেদের মন মতো রায় পাওয়া যাবে না। বিরোধী দলের নেতাকর্মীদের শায়েস্তা করার জন্য আদালতের ঘাড়ে বন্দুক রেখে গুলি চালানোর যে রাজনৈতিক সুবিধা, সেটা তো তখন আর থাকবে না। হ্যাঁ ভোট বাস্তবায়ন না হলে এই বিচার বিভাগ আবারও রাজনৈতিক হাতিয়ার হিসাবেই ব্যবহৃত হতে থাকবে, আর সাধারণ মানুষ ন্যায় বিচারের আশায় আদালতের বারান্দায় ঘুরে ঘুরে জুতোর তলা ক্ষয় ফেলবে, কিন্তু সত্যিকারের বিচার পাবে না। হ্যাঁ ভোটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানে ফিরিয়ে আনার কথা বলা হয়েছিল, তবে সেটা কিন্তু আগের মতো নয়। সরকারি দল, বিরোধী দল আর দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের মতামতের ভিত্তিতে সবাই মিলেমিশে একটা নিরপেক্ষ লোক খুঁজে বের করার কথা ছিল। কিন্তু বর্তমান সরকার যদি এই হ্যাঁ ভোটের রায় কার্যকর না করে, তবে আগামী নির্বাচনগুলোতে কি হবে? আবারও কি দলীয় সরকারের অধীনে নির্বাচনের নামে কোনো প্রহসন হবে? এমন কোনো মেকানিজম কি তৈরি করা হবে যেখানে জনগণের ভোটের আর কোনো মূল্যই থাকবে না? হ্যাঁ ভোট বাস্তবায়ন না হওয়া মানেই হলো একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার কফিনে জেনে শুনে শেষ পেরেকটা ঠুকে দেওয়া। অনেকে হয়তো বলবেন এতগুলো বিষয় একসাথে একটা মাত্র হ্যাঁ বা না অপশনে জুড়ে দেওয়াটা ঠিক হয়নি। এই যে প্যাকেজ সিস্টেম, হয় পুরোটা নাও না হয় পুরোটা ফেলে দাও, বর্তমান সরকার হয়তো এই লজিকটাকেই এখন তাদের ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে। তারা হয়তো বোঝাতে চাইছে যে মানুষ সব সংস্কার চায়নি, তাই তারা বেছে বেছে কাজ করছে। কিন্তু এটা একটা খোড়া যুক্তি, কারণ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে হ্যাঁ সিলটা দিয়েছিল এই পুরো 84 দফার পরিবর্তনের আশাতে। এখন যদি সরকার সেই রায়কে পাশ কাটিয়ে যায়, তাহলে পুরো ব্যাপারটা চলে যাবে নতুন সরকারের একক খেয়াল খুশির ওপর। তারা চাইলে পুলিশকে নিরপেক্ষ করবে, না চাইলে পুলিশকে নিজেদের পেটোয়া বাহিনী হিসাবেই রেখে দেবে।
এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই যে হ্যাঁ ভোট জয়ী হওয়ার পরও সরকার সংস্কার বাস্তবায়ন করছে না, এর ফলে দেশের সামগ্রিক পরিস্থিতি কোন দিকে যাবে? জনগণ তো আর আগের মতো বোকা নয়। তারা একটা বিশাল পরিবর্তনের আশায়, রাষ্ট্র সংস্কারের আশায় গণভোটে হ্যাঁ জয়যুক্ত করেছিল। এখন যদি তারা দেখে যে তাদের এই রায়কে, তাদের দেওয়া ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে, তবে মানুষের মধ্যে একটা চরম হতাশা আর ক্ষোভের জন্ম নেবে। যেই জনরোষ বা গণ অভ্যুত্থানের উপর ভর করে এই পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছিল, সেই জনরোষ আবারও ফুঁসে উঠতে পারে। কারণ মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা জানে কাগজে কলমে যতই ভালো কথা লেখা থাকুক না কেন, দলীয় দলগুলো যদি সেটা মানতে না চায়, তবে দিন শেষে সাধারণ মানুষকেই এর চরম মূল্য চোকাতে হয়। হ্যাঁ ভোট বাস্তবায়ন না হলে পুরো দেশ একটা সাংবিধানিক আর রাজনৈতিক সংকটের মুখে পড়বে, যেখান থেকে বের হওয়া খুব একটা সহজ হবে না। দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সবকিছুতেই এর একটা নেতিবাচক প্রভাব পড়বে। সরকার বলছে তারা সময় নিচ্ছে, কিন্তু এই সময় নেওয়ার পেছনের আসল উদ্দেশ্য কি? এটা কি ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার একটা নতুন কৌশল? হ্যাঁ ভোট যদি সত্যি আলোর মুখ না দেখে, তাহলে রাষ্ট্রের খোলস পাল্টানোর যে বিশাল আয়োজন আমরা দেখলাম, সেটা সম্পূর্ণ একটা ব্যর্থ নাটকে পরিণত হবে। আর এই নাটকের সবচেয়ে বড় ভুক্তভোগী হবেন এই দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ। সরকার তাদের রাজনৈতিক স্বার্থে গড়িমসি করতেই পারে, কিন্তু দিন শেষে এই দেশের আসল মালিক তো জনগণ। এই পুরো পরিস্থিতি নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি? আপনারা কি মনে করেন? সরকার কি শেষ পর্যন্ত জনগণের চাপের মুখে এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে বাধ্য হবে, নাকি নিজেদের ক্ষমতা ধরে রাখতে পুরনো পথেই হাঁটবে? আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে। চারদিকে পদত্যাগের হিড়িক। দেশ চালাতে, রাষ্ট্র চালাতে বিএনপি সরকার হিমশিম খাচ্ছে। সবকিছু এলোমেলো হয়ে গেছে। বিরাট বিরাট ঘটনা ঘটছে। এভাবে বিএনপি দেশ চালাতে পারবে না। কত ধানে কত চাল বিএনপি এবার টের পাবে। দর্শক, বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ এবং সেই পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ। এছাড়া এর আগে দেখেছেন যে বিসিবির সদস্যরা একে একে পদত্যাগ করেছে। এক পর্যায়ে তো কমিটি ভেঙে দিয়েছে। আরো বিভিন্ন রাষ্ট্রদূত বা বিভিন্ন জায়গা থেকে পদত্যাগ। চারিদিকে পদত্যাগের হিড়িক এবং এই পদত্যাগগুলো আন্তর্জাতিক অঙ্গনে এক নেতিবাচক বার্তা যাচ্ছে। বিএনপি সবকিছু এলোমেলো করে ফেলেছে, লেজে গোবরে মাখিয়ে ফেলেছে। এখন এই পদত্যাগ যারা করছেন এরা কিন্তু ইউনুসের লোক এবং বিশ্ববিদ্যালয় ভিসি সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে। সবাই ইউনুসের লোক। মজার বিষয়ে বিএনপি সরকার ইউনুসের কাছে ধরা। বিএনপির যে মূল শক্তি মার্কিন ডিপ স্টেট, সেই মার্কিন ডিপ স্টেট ইউনুসের কথায় বিএনপির হাত ধরেছে। অতএব ইউনুসের কথায় যদি মার্কিন ডিপ স্টেট বিএনপি হাত ছেড়ে দেয়, বিএনপি একদম ধপাস করে পড়ে যাবে। আর মার্কিন ডিপ স্টেট সম্ভাব্য পাগলা কুত্তা। তারা ইরানে ভয়াবহ পরাজয়ের মুখে পড়ছে। আর পরাজিত হলে ওয়ার্ল্ড ওয়াইড মার্কিন যুক্তরাষ্ট্রের হেজিমনি কোলাপস করবে। তারপরে তাদের হেজিমনি ধরে রাখার জন্য আশেপাশে যাকে পাবে তাকে কামড় দিবে এবং বাংলাদেশের উপর কামড় বসাতে পারে যুক্তরাষ্ট্র। এই ক্ষেত্রে ইউনুসকে ছাড়া তো বিএনপি পরিস্থিতি সামালে দিতে পারবে না, কোনো সুযোগ নেই। সেখানে ইউনুসের লোকজন সবাই পদত্যাগ করছে এবং ইউরোপ আমেরিকায় সভ্য সমাজে বার্তা যাচ্ছে যে বাংলাদেশ থেকে মানবাধিকার উঠিয়ে দিচ্ছে বিএনপি সরকার। মানবাধিকার কমিশনের সব সদস্যরা পদত্যাগ করছে। অবস্থা খারাপ। বিচার বিভাগের স্বাধীনতা নাই এবং চারদিকে সবকিছু এলোমেলো করে ফেলেছে বিএনপি। দেখেন, এই শিরিন শারমিনকে গ্রেপ্তার এবং তাকে জামিন দিতে বাধ্য হওয়া, এটা বুঝেন যে বিএনপি কতটা বেকায়দায় আছে। শুধু শিরিন শারমিনকে গ্রেপ্তার নিয়ে নয়, ভারতের হাতে পায়ে ধরে চলছে বিএনপি সরকার। কারণ অর্থনীতির অবস্থা খারাপ, বাংলাদেশের আমদানি বাণিজ্যের অবস্থা খারাপ, কারণ পয়সা নাই। ভারতের সাথে আমদানি করার অনেক সুফল ছিল। ভারত থেকে আমদানি করে আকুর মাধ্যমে, এশিয়ান ক্লিয়ারিং হাউসের মাধ্যমে 3 মাস পর পর পয়সা দিতে পারতো, যেটা নর্মালি সাথে সাথে দিতে হয়। আপনি যদি 3 মাস বাকি খেতে পারেন, এটা বিরাট অর্জন। এরকম নানান সুযোগ সুবিধা পেত। আবার পেট্রোল ডিজেলের সংকট, মানে ভারতের কাছে অনেকটা নির্ভরশীল হয়ে পড়ছে বিএনপি সরকার। পারছে না, বিকল্প তৈরি করতে পারছে না। চীন কোনো সাড়া দিচ্ছে না এবং যার ফলে খলিলুর রহমানকে ভারত পাঠিয়েছে, কিন্তু ভারত 4 আনার দাম খলিলুর রহমানকে দেয় নাই, বরং পরিস্থিতি আরো ঘোলাটে হয়েছে। এখন খলিলুর রহমানও এসে উল্টোপাল্টা কথা বলছেন আর ভারতও উল্টোপাল্টা কথা বলছে। খলিলুর রহমানের ভারত সফর সফল হতো তখনই যদি দেখা যেত যে হয় নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের একটা ডেট ঠিক করতেন, অথবা তারেক রহমানের ভারত সফরের একটা ডেট ঠিক হতো, অথবা ওই সফরে এই কটা চুক্তি হবে, এই হবে, সেই হবে, এই বিষয়ে আলোচনা হতো। আমদানি রপ্তানি বাণিজ্যের বিষয়ে একটা অগ্রগতি হতো। তেমন কিছুই হয়নি উল্লেখ করার মতো। বরং ভারতের সাথে বন্ধুত্ব করতে গেছে, যে ভারত যার বন্ধু তার শত্রু লাগে না। ভারতের কাছে শেখ হাসিনাকে উপর উপর লোক দেখানো ভাবে ফেরত চেয়েছে, এটা ভারত ভালোভাবে নেওয়ার কথা না। এবং শিরিন শারমিনকে গ্রেপ্তার করেছে, এতে ভারত প্রচন্ড অসন্তুষ্ট হয়েছে। এরপরে ভারতকে সন্তুষ্ট করতে যে শিরিন শারমিনকে আবার জামিন দিতে হয়েছে। এইসব তো এখানে, নইলে আওয়ামী লীগের লোকজনকে ধরলে এত সহজে তো জামিন দেওয়ার কথা না। এরপরে
111-এর কুশীলবদের বিএনপি সরকার ধরছে। মজার বিষয়, 111-এর সমস্ত কুশীলব এরা দিল্লির একদম সেবাদাস, এবং 111-এর সাথে যদি সঠিকভাবে তদন্ত করে এবং বিডিআর হত্যাকাণ্ডেরও যদি সঠিক তদন্ত করা হয়, তাহলে চোখ বুঝে ভারতের সম্পৃক্ততা চলে আসবে। সেখানে যে ভারতের উপর নির্ভরশীল, যে ভারতের হাত ধরে ক্ষমতা এসেছে, যে মার্কিন ডিপ স্টেটের হাত ধরে ক্ষমতা এসেছে, সবকিছু এলোমেলো। সেই জায়গায় মানবাধিকার নিয়ে বিএনপির এই কেলেঙ্কারি, তাতে দেশ চালাতে তারা পারবে না। সবকিছু এলোমেলো হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এবং বিএনপি যে আকামগুলো করছে, জনগণের সাথে প্রতারণা করছে, জুলাই সনদ বাতিল করছে, এগুলো কখন করে? যখন একটা সরকার প্রচন্ড শক্তিশালী হয়, যে বিরোধী দল আন্দোলন দমন করতে পারবে, যাকে তাকে পুলিশ দিয়ে ধরিয়ে তার মুখ বন্ধ করিয়ে দিতে পারবে, যা ইচ্ছা তা করবে, কেউ কিছু করতে পারবে না, এভাবে যখন ভিত শক্ত করে দাঁড়াতে পারবে, নিজেকে ফ্যাসিস্ট বানাতে পারবে, তখন যে আকামগুলো করার কথা, সে আকামগুলো বিএনপি এমন সময় করছে যে সময়টায় বিএনপি ইউনূসের কাছে ধরা, যে সময়টায় বিএনপি প্রশাসনকে এখন পর্যন্ত নিজেদের মতো করে সাজাতে পারেনি, এবং যে সময়টায় সরকারি দল বিরোধী দল এখন পর্যন্ত সুসম্পর্ক, বিরোধী দলকে ধরবে, গ্রেপ্তার করবে, এরকম কোনো সময় এখনো আসেনি। এই সময় আকাম করাটা বিএনপির একটা ইমেচুরিটি। বিএনপি তো ধরা খাবে। এই যে দেখেন, এই যে পদত্যাগ, বিচারপতি পদত্যাগ করে, আবার বিভিন্ন জায়গা থেকে পদত্যাগ, মানবাধিকার কমিশনের সব সদস্য, এটা কখন করার কথা? এটা এমন একটা সময় যখন সরকার নিজেদেরকে ফেসিস্ট বানাবে, তখন এইসব পদত্যাগে তাদের কিচ্ছু আসে যায় না। এমপিরা পদত্যাগ করলেও তাদের কিচ্ছু আসে যায় না। হওয়ার কথা ছিল এইটা, কিন্তু না। শুরুতেই শিশু বিএনপি সরকার, এটা একটা ইনফ্যান্ট সরকার, এখন পর্যন্ত শিশু, হানিমুন পিরিয়ড শেষ হয়নি। এই অবস্থায় চারিদিকে পদত্যাগের হেরি, সরকার হিমশিম কাছে, দেশ চালাতে পারবে না। ইউনূসের হাতে পায়ে ধরা, 2 দিন পর জামাতের হাতে পায়ে ধরা ছাড়া কোনো উপায় থাকবে। অর্থনীতির যে অবস্থা, দ্রব্যমূল্যের যে ভয়ানক ঊর্ধ্বগতি, মানুষ এত কষ্টে গত 17 বছরে ছিল না। গ্যাসের যে মূল্য বৃদ্ধি, আপনি একটু দেখেন তো, এত বেশি দামে গ্যাস আপনি কিনেছেন হাসিনার আমলে জীবনও? যে গ্যাস ভারতে বিক্রি হয় 300 টাকা, 240 টাকা বাংলাদেশের, সেই গ্যাস মার্কেট থেকে আপনাকে কিনতে হয় 1800 টাকা, 1900 টাকা, 2100 টাকা। ব্লেক্সিমকোর গ্যাসের দাম বেশি, অথচ ওই টাইপের গ্যাস ভারতে আপনি 240 টাকায় পাবেন। আপনি চিন্তা করেন যে আপনি কোন পর্যায়ে আছেন। তো দেশ চালাবে কিভাবে বিএনপি? অতএব বিএনপির সামনে উপায় একটাই, যে সমস্ত প্রতারণা, ধান্দাবাজি এগুলো বাদ দিয়ে অনেস্ট হয়ে যাওয়া। ভালো হলে সবাই সহযোগিতা করবে, কোনো বেকায়দা করার সম্ভাবনা থাকবে না। বিচারপতি পদত্যাগ, ইটস ডিফারেন্ট। জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য পদত্যাগ করেছে এবং তারা খোলা চিঠি দিয়েছে, এবং এতে সরকার মারাত্মক বিব্রত হয়েছে এবং সারা পৃথিবীতে, বিশেষ করে সভ্য সমাজে, জাতিসংঘের কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছে, বাংলাদেশে মানবাধিকার হরণের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি সরকার, যার ফলে মানবাধিকার কমিশন কার্যত ধ্বংস করে দিয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন আইন অধ্যাদেশ 2025 সংসদে বাতিল হওয়ার অকার্যকর হলো কমিশনটি। ফলে গত 2 দিন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা অফিস করেনি। তবে সোমবার বিদায়ীদের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমে একটি খোলা চিঠি পাঠানো হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যখনই অধ্যাদেশটা সংসদে বাতিল হয়েছে, তখনই 2009 সালের আগের আইনটা পুনর্বহাল হয়েছে। সেক্ষেত্রে আমাদের নিয়োগ অটোমেটিক্যালি অকার্যকর বিলুপ্ত হয়ে যায়। আপনি চিন্তা করেন, ডক্টর নাবিলা ইদ্রিস সহ এখানে যারা আছে, এদের চাইতে নিরপেক্ষ এবং শক্তিশালী রেপুটেড কোন মানবাধিকার বিশেষজ্ঞ বাংলাদেশের মাটিতে আর নাই। নূর খান লিটন, এরা আওয়ামী লীগের চরম সময়ে তারা মানবাধিকার নিয়ে কাজ করেছে। আজকে তাদেরকে অসহায়ের মতো চলে যেতে হয়। মানবাধিকারকে গলা টিপে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। এভাবে তারা দেশ চালাতে পারবে না, চরম বেকায়দা করবে। জুলাই সনদের জন্য যারা গলা ফাটায় ফেলে, তাদেরকে তো আমরা প্রশ্ন করতে পারি, এতই যদি তোমাদের দরদ হয়, তোমরা প্রথমেই কেন সই করলে না ভাই? যেই জুলাই সনদ আমরা সংসদের দক্ষিণ প্লাজায় ডক্টর ইউনূস যখন ডেকেছিল সনদ সই করার জন্য, সবচেয়ে প্রথমে বিএনপি গেছিল, বিএনপি জুলাই সনদ সই করে। আরে যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। কাজে সনদ যদি বিএনপি সই করে এসেছে, যেই সনদে অন্যরাও সই করে এসেছে, আমরা দেখছি এই যে এখন যারা বিরোধী দলে আছে, প্রথমবার দেখলাম তারা গেল, করবে কি করবে একটা ঢিলে জমা, আর তাদের সাথে আরেকটা দল আছে, তারা তো তখন সই করে নাই। তাদেরকে দেখলাম নির্বাচনের পরে গিয়ে হঠাৎ করে তৈরি করে সই করলো। তো ভাই, সবচেয়ে প্রথমে এই জুলাই সনদে কে সই করেছে? যারা নির্বাচনের পরে গিয়ে সই করলো, কিন্তু জুলাই আন্দোলনে যারা, জুলাই সনদের জন্য যারা গলা ফাটায় ফেলে, তাদেরকে তো আমরা প্রশ্ন করতে পারি, এতই যদি তোমাদের দরদ হয়, তোমরা প্রথমেই কেন সই করলে না ভাই? প্রিয় ভাই বোনেরা, একটু আগে বলেছি, আবারও পরিষ্কার বলছি,
বিএনপি ইনশাআল্লাহ যেই জুলাই সনদে সকল রাজনৈতিক দল সই করেছে, বিএনপি যেই জুলাই সনদে সই করেছে, যেই জুলাই সনদ সংসদে দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছিল, অনুষ্ঠান করে যেই জুলাই সনদে সকল রাজনৈতিক দল সই করেছে, সেই জুলাই সনদ ইনশাআল্লাহ বিএনপি বাস্তবায়ন করবে, এরকম নজর হবে। কিন্তু যারা বিএনপির খালকরণ, বিএনপির ফ্যামিলি কার্ড, বিএনপির কৃষক কার্ড, পেশাদার খেলোয়াড় তৈরি সহ এই সকল জনগণের জনকর্মসূচি সেইগুলোকে বাধাগ্রস্ত করবে, বিএনপি জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবে। তাই আসুন, আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তারা স্বৈরাচারের ভূত তাদের উপরে আবার ধীরে ধীরে আসর করছে, তারা আবার দেশে অরাজকতা তৈরি করতে চাচ্ছে। 2 দিন আগে আপনারা দেখেছেন, আমরা সমগ্র দেশের মাঝে দেখলো বাংলাদেশের 2টি জায়গায়, এক শেরপুর, 2 বগুড়ার একটি আসনে উপনির্বাচন হয়েছে। হ্যাঁ, হয়তোবা অবাঞ্ছিতভাবে 2 ছোটখাটো ঘটনা ঘটেছে। আমি 2 দিন আগে নির্বাচন হওয়ার পরে বাংলাদেশের সকল পত্রিকাগুলো ঘাটাঘাটি করলাম। পত্রিকার কোনো খবরে কিন্তু কোনো জায়গায় কোনো যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে, কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তেমন কোনো নিউজ নাই। ছোটখাটো 1-2টা হালকা ঘটনা আছে, কিন্তু অভিযোগ করার মতো কোন পত্রিকা, বাংলাদেশের যত বড় বড় পত্রিকা আছে সবগুলো আমি কোন নিউজটা পড়লাম, দেখলাম, খোঁজ করলাম, কোথাও কোনো ঘটনা নাই। যেখানে নির্বাচন উপনির্বাচন আছে সেখানে মানুষ শান্তিতে আছে, সেখানে পরিস্থিতি ঠান্ডা, কিন্তু পরিস্থিতি গরম কোথায়? বাইতুল মোকাররমে। যেখানে ঘটনা ঘটে সেখানে কোনো খবর নাই, পরিস্থিতি গরম আছে বাইতুল মোকাররমে। তারা পরিস্থিতি ঘোলাতে করার চেষ্টা করছে, নিশ্চয়ই সেটি আপনাদের অজানা নয়। অজানা আপনাদের? অজানা। তাদের প্রিয় ভাই বোনরা, আজকে সময় এসেছে আমাদের সকলকে, এখনো স্বৈরাচারের ভূত, স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত কিন্তু রয়ে গিয়েছে এই দেশে। কাজে আমাদের সকলকে সজাগ থাকতে হবে, আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, যাতে জনসম্পৃক্ত যে সকল কর্মসূচি আছে এই কর্মসূচিগুলো যাতে বাধাগ্রস্ত হতে না পারে। আমরা দেখেছি অতীতে কিভাবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতিকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমরা দেখেছি অতীতে কিভাবে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। গণতন্ত্রের কথা বলে, জনগণের কথা বলে, জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ কারা করেছিল, কি কি কাজ করেছে, এগুলো আমাদের জানা আছে। কাজেই আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি বলার রয়েছে, আপনাদের মতামত, ওপিনিয়নটা কি থাকবে। সরকার গণভোট যদি না মানে, জুলাই সনদ যদি বাস্তবায়ন না করে, তাহলে সংসদ ঘেরাও করে কি পারবে বিরোধী দল বাধ্য করতে সরকারকে? শেখ হাসিনার সময় যেরকম মানুষ রাজপথে নেমে এসেছিল, এখন কি তাদের ডাকে সাড়া দিয়ে মানুষ রাজপথে নামবে? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টে আপনাদের মতামত, মনোভাবটা উল্লেখ করে জানাবেন। কথা বেশি বাড়াতে চাই না, শুধুমাত্র এতটুকুই বলবো, আজকে দেশের যেই রাজনৈতিক প্রেক্ষাপট, যে পরিস্থিতি, তা থেকে মনে হচ্ছে যে বিএনপি সরকার আসলে এই অল্প কয়েক মাসে যা শুরু করেছে তা থেকে দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে যাবে তাদের জন্য। আপনাদের কি মনে হয়? বিএনপি সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করছে? আপনারা কি চান যে জুলাই সনদ বাস্তবায়ন হোক? আপনারা কি চান গণভোট মেনে নিক সরকার, নাকি চাচ্ছেন না? অবশ্যই সেটিও কমেন্টে জানাবেন আপনাদের মতামতটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।